হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো? কেমন আছো সবাই আমাকে বলো। তো আজকে আমরা কনিক এটার কয় নাম্বার ক্লাসটা করব? 8 নাম্বার ক্লাসটা করব। তো আজকে আমরা হচ্ছে অধিবৃত্ত এটা শুরু করব। সবাই কি আগের ক্লাসগুলো রিভিউ করে আসছো? কনিকার কয়টা ক্লাস লাগবে? আর একটা ক্লাসেই আমাদের কনিক শেষ হয়ে যাবে। আর একটা ক্লাসেই আমাদের কনিক শেষ হয়ে যাবে। বুঝছো? কনিক অ্যানিমেশন। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অধিবৃত্ত। বলো তো অধিবৃত্ত কেমন ছিল? অধিবৃত্ত কেমন ছিল? একটা ডাবল কোণ, সেটাকে তুমি কেমনে কাটলে সেটা অধিবৃত্ত পাওয়া যায় বলো তো? আমাকে সবাই বলো। একটা ডাবল কোণ, তাকে যদি এমনে কাটো, তাই না? তাই তো এমন ভাবে কাটছো যাতে দুইটা কোণেরই কিছু না কিছু অংশ কাটা পড়ে, তাহলে যেই শেপটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয় আমাকে বলো? অধিবৃত্ত, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা অলরেডি পরাবৃত্ত উপবৃত্ত পড়ে ফেলছি। এখন আমার কাছে অধিবৃত্ত কোনো ব্যাপারই না, পান্তা ভাত। তোমরা সবাই উপবৃত্ত পড়ছো? তোমরা সবাই কি উপবৃত্ত পড়ছো? আমাকে বলো। উপবৃত্ত বা ইলিপস, এই উপবৃত্তের বড় ভাই হচ্ছে, এই উপবৃত্ত সাহেবের বড় ভাই হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, দেখবা অনেক কিছু মিল আছে, অনেক কিছু মিল আছে। ওকে, তো আমরা শুরু করতেছি। এগুলো আমরা উপবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম, যদিও আমরা মুখস্থ করি নাই কিছু। আমরা কি চিত্র দেখেই সবকিছু বের করে ফেলছি, তাই না? তাই তো? যদি এগুলা কিন্তু ফর্মুলা তোমাদের বইয়ে আছে, আমরা চিত্র দেখেই সবকিছু বের করে ফেলছি। চিত্র দেখলে তারপর এগুলো তো তুমি জানোই। উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি, দুইটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব 2a বাই ই, দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2a ই। এগুলো দেখছো না? এগুলো দেখছো, এগুলো দেখছো। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে অধিবৃত্ত। সবার প্রথম কাহিনী, একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস twice gx plus twice fy plus twice hxy plus c equals to 0 একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা অধিবৃত্ত হওয়ার শর্ত কি বলতো? অধিবৃত্ত হওয়ার শর্ত কি? প্রথম শর্ত ছিল যে আমাদের ডেল্টার ভ্যালু শূন্য হওয়া যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে এইচ স্কয়ারের ভ্যালু এ বির থেকে বড়, এইচ স্কয়ারের ভ্যালু এ বির থেকে বড়। এবার আসি অধিবৃত্তের সংজ্ঞাটা কি? অধিবৃত্তের সংজ্ঞাটা কি? অধিবৃত্তের সংজ্ঞা কি বলতো? অধিবৃত্ত একটা কনিক, তাহলে কোন বস্তুর সঞ্চার পথ বা চলমান পথ যদি এরকম হয়, একটা স্থির বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব আর ওই চলমান বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত সব সময় সমান, তাহলে সেটা একটা কনিক। এন্ড সেই অনুপাতটা যদি একের থেকে বড় হয় তাহলে সেটা অধিবৃত্ত। ক্লিয়ার? তাহলে সেটা অধিবৃত্ত। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে সবাই বলো। এই ডেল্টাটা বুঝি নাই, ডেল্টাটা আমি শুরুর ক্লাসে দেখাইছিলাম, একদম প্রথম ক্লাসে। এটা সাধারণত এমসিকিউতে আসবে। হ্যাঁ, যদি এমসিকিউতে তুমি দেখো চারটা অপশনের কোথাও জোড়া সরল রেখা বা কোনোটি নয় এই অপশনটা আছে, তখন তোমার ডেল্টাটা চেক করা লাগবে, নাইলে কিন্তু ডেল্টা চেক করা লাগে না। ক্লিয়ার?
ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা কিছু অঙ্ক করি, কি বলো? তোমাকে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দিয়ে এটা কি অধিবৃত্ত কিনা তোমাকে যদি চেক করতে বলি, তুমি কি পারবা? তুমি কি পারবা চেক করতে? পরীক্ষায় কিন্তু আসে, পরীক্ষায় কিন্তু আসে। আরেকবার বুঝায় দেন ডেল্টা। ডেল্টা হচ্ছে একটা নির্ণায়ক, ডেল্টা হচ্ছে একটা নির্ণায়ক, যে নির্ণায়কের প্রধান কর্ণ বরাবর থাকবে এ বি সি। এখানে থাকবে একটা প্রতিসম নির্ণায়ক, প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক জিএফসি, এই বরাবর জিএফসি, তাহলে এই বরাবরও জিএফসি, আর বাকি থাকে এইচ। এইচ হচ্ছে এখানে এই যে এই নির্ণায়কটা। হ্যাঁ, এই নির্ণায়কটার মান যদি শূন্য হয় তাহলে জোড়া সরল রেখা, শূন্য না হলে বাকি কণিকের যে কোনো একটা। দেখো এই সমীকরণটা কোন কণিককে প্রকাশ করে? এই সমীকরণটা কোন কণিককে প্রকাশ করে? তুমি প্রথমত ডেল্টার ভ্যালুটা বের করো, একটু কম্পেয়ার করে দেখো তো এ এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত বলো তো? বি এর ভ্যালু হচ্ছে 4, এ বি। এইচ এর ভ্যালু কত আমাকে বলো তো? এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? এই যে একটু তুলনা করো, এ এক্স স্কয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটাই তো আদর্শ আকৃতি। তুলনা করো তো, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 4, এইচ এর ভ্যালু কত? -1 না? এইচ এর ভ্যালু কত? -1 না? আমাকে বলো তো। তারপর এবার খেয়াল করো, জি এর ভ্যালু কত? টুয়াইস জি এক্স, তাহলে জি এর ভ্যালু কত? 3, 3 দুগুণে 6। টুয়াইস এফ ওয়াই, এফ এর ভ্যালু কত? 0। সি এর ভ্যালু কত? -2, -2। ঠিক আছে, তো প্রথমত তুমি ডেল্টাটা বের করবা। প্রথমত আমরা ডেল্টাটা বের করি। ডেল্টা, ডেল্টা কি ছিল আমাকে বলো তো? আমি তোমাদের জন্য আরেকবার লিখে দিচ্ছি। এ বি সি হচ্ছে প্রধান কর্ণ বরাবর জিএফসি, 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 এইচ এইচ। সবাই এটা বের করো এবং দেখবা এটা শূন্য হয় না। হ্যাঁ, শূন্য হয় না। এ বি সি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 4, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু -2। জিএফসি 30 -2, 30 -2, 30 -2। ক্লিয়ার? আর ওদিকে এ এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে -1, -1। আমি কি বুঝাইতে পারলাম? দেখো এইটার ভ্যালু শূন্য হবে না, কিছু একটা হবে। F0 কেমনে? এখানে তো y সম্বলিত কিছু নাই। টুয়াইস এফ ওয়াই, টুয়াইস এফ ওয়াই, ওয়াই এর সহগ 0 না? বুঝতে পারলাম সবাই? আচ্ছা, তাহলে ডেল্টা নট ইকুয়ালস টু 0। এবার দেখো তো এইচ স্কয়ার এর ভ্যালু কত? এইচ স্কয়ার এর ভ্যালু কত? 1। এইচ স্কয়ার এর ভ্যালু কত? 1, তাই না? আমাকে বলো, তাই তো? এইচ স্কয়ার এর ভ্যালু 1 না? হ্যাঁ, ডেল্টার ভ্যালু বের করবা, তুমি ম্যাট্রিক্স নির্ণয় পড়ছো না? এইচ স্কয়ার এর ভ্যালু 1, এ বি এর ভ্যালু কত আমাকে বলো তো? এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 4, তাহলে এ বি এর ভ্যালু 4। তাহলে এইচ স্কয়ার ইজ লেস দেন এ বি। তাহলে এটা কি বলো তো? এটা কি? উপবৃত্ত। অধিবৃত্ত না কিন্তু ভাই, অধিবৃত্ত পড়াইতেছেন, এটা অধিবৃত্ত। এটা কি? উপবৃত্ত। ক্লিয়ার? এখন সাধারণত এটা এমসিকিউ তে আসে। এমসিকিউ তে আসলে তুমি অপশনগুলো চেক করবা। অপশনে যদি জোড়া সরল রেখা বা কোনটাই নয় এটা থাকে, তাহলে এইটুকু চেক করার দরকার নাই। অপশন যদি থাকে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, তাহলে তো এটা চেক করার দরকার নেই। আমি কি বুঝাইতে পারলাম?
আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এরপরেরটা, এই কনিকটা প্রমাণ আকারে শনাক্ত করো। আচ্ছা, প্রমাণ আকারে আমরা আপাতত শনাক্ত করব না, প্রমাণ আকারে আমরা পরে শিখব। প্রমাণ আকার আমরা পরে শিখব। আপাতত আমরা বলবো যে এটা কোন কনিক। এটার ক্ষেত্রে ডেল্টা জিরো হবে না, তুমি বাইর করে দেখতে পারো। ডেল্টা জিরো হবেই না, বাইর করে দেখতে পারো, আমি আর না দেখাইলাম না। বলো এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? বলো তো এইচ এর ভ্যালু কত? শূন্য। শূন্য, তাই না? এ এর ভ্যালু কত? 4। বি এর ভ্যালু কত? -9। -9। ঠিক আছে। এইচ স্কয়ার এর ভ্যালু কত? শূন্য। আমাকে বলো এ বি এর ভ্যালু কত? এ বি এর ভ্যালু কত? -36। -36। ঠিক আছে, তার মানে এইচ স্কয়ার ইজ গ্রেটার দেন এ বি। সুতরাং এটা হাইপারবোলা বা অধিবৃত্ত। হাইপারবোলা বা অধিবৃত্ত। ক্লিয়ার? হাইপারবোলা বা অধিবৃত্ত। আমরা সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো। বুঝতে পারলাম, তাই না? এরপরেরটা, এই সমীকরণটার জ্যামিতিক পরিচয় কোনটা? তোমার প্রথম কাজ হবে ডেল্টার ভ্যালু বের করা। হ্যাঁ, আপনি দেখে কি করে বুঝলেন যে জিরো না? তুমিও বুঝতে পারবা, বোঝার আগ পর্যন্ত বের করে দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পারবা, আজকের ক্লাসটা শেষেই বুঝতে পারবা। তাহলে এই সমীকরণটার জ্যামিতিক পরিচয় নিচের পরিচয় কোনটা? তুমি ফার্স্টে কি ডেল্টার ভ্যালুটা বের করবা। প্যাচ লাগতেছে ডেল্টা বের করার? ডেল্টা জাস্ট মুখস্থ রাখবা, এবিসি জিএফসি জিএফসি এইচ, শেষ। ডেল্টা একটা নির্ণায়ক, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা। ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা। বুঝতে পারছো? তো এটার ক্ষেত্রেও ডেল্টার ভ্যালুটা বের করবা। আমাকে সবাই বলো ডেল্টার ভ্যালু কত আসে? ডেল্টার ভ্যালু শূন্য আসে? সবাই সবাই আমাকে বলো ডেল্টার ভ্যালুটা একটু বের করে বলো কত আসে। আমি আবার দেখাই তাইলে, মানে যদি প্যাচ লাগে। এ বি, এ কি এক্স স্কয়ারের সহগ 4, বি কি ওয়াই স্কয়ারের সহগ, তাই না? তারপর এইচ কি বলো তো? টুয়াইস এইচ এক্স ওয়াই, টুয়াইস এইচ এক্স ওয়াই। তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত আমাকে বলো? -12। টুয়াইস জি এক্স, জি এর ভ্যালু কত আমাকে বলো তো? -25। এফ এর ভ্যালু কত? 0। টুয়াইস এফ ওয়াই, ওয়াই এর সহগ তো নাই। সি এর ভ্যালু কত? -225। ঠিক আছে, তো তোমার প্রথম কাজ ডেল্টা বের করা। ক্লিয়ার? তোমার প্রথম কাজ ডেল্টা বের করা। ডেল্টা কি? কর্ণ বরাবর এ বি সি, এই বরাবর জি এফ সি, জি এফ সি এইচ এইচ। এখন একটা কথা মনে রাখবা, তোমার যদি সিকিউ এর কতে আসে, আচ্ছা আগে এটা বাইর করো তারপর বলতেছি। আগে এটা বাইর করো তারপর বলতেছি। 4, 11, সি এর ভ্যালু কত? -225। জিএফসি, জিএফসি কত? -25, এফসি -25। ঠিক আছে, এইচ এর ভ্যালু কত? -12। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? ভ্যালু দেখবা শূন্য হচ্ছে না। তারপর তুমি দেখো এইচ স্কয়ার এর ভ্যালু কত? এইচ স্কয়ার, এইচ স্কয়ার এর ভ্যালু 144। এবি এর ভ্যালু কত? 4 × 11 বা 44। তাহলে এইচ স্কয়ার ইজ গ্রেটার দেন এবি বা হাইপারবোলা।
এখন যদি সিকিউ এর কতে আসে, এই চেকিংটা না দরকারই হয় না, যে ডেল্টার ভ্যালু যে শূন্য না, এই চেকিংটা না দরকারই হয় না, কারণ তোমাদের বইয়ে কিন্তু জোড়া সরল রেখা নাই, বুঝছো? তাহলে ডেল্টার ভ্যালু শূন্য হবেই না। তো সিকিউ এর কতে যদি আসে, তুমি এটা না লিখলেও হবে। তবে এখানে একটু কথা আছে, অ্যাডমিশন টেস্টে আসলে চেক করা লাগবে। আর ইদানিং বোর্ডের কোশ্চেনও একটু তিরিং বিরিং করতেছে, সো হইতেও পারে যে দিয়ে দিছে। বেটার অপশন হচ্ছে তুমি খাতায় লেখা না লিখতে পারো, আগে ক্যালকুলেটরে এটার ভ্যালু চেক করে দেখো। ক্লিয়ার? ঠিক আছে, ক্যালকুলেটরে দেখেন ভাইয়া, এই নির্ণায়কের মান তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা না? তুমি ক্যালকুলেটরে এই নির্ণায়কটা ইনপুট দিবা, তুমি তো খাতায় লেখা লাগবে না, তুমি এ বি সি জি এফ সি মান জানো না, এগুলা বসাই দিবা, শেষ। ঠিক আছে, ওকে ওকে ওকে। এগুলা মূলত আসে কোথায়? এমসিকিউ তে। মূলত আসে কোথায়? এমসিকিউ তে। খেয়াল করো, খেয়াল করো, চারটা অপশন, কোনটাই কি জোড়া সরল রেখা আছে? অপশনে যদি জোড়া সরল রেখা বা কোনটি নয়, নান অফ দিস, এই দুইটা না থাকে, তাহলে ডেল্টা চেক করার কোনো দরকারই নেই। দেখো এখানে আমাকে সবাই বলো তো, এখানে আমাকে সবাই বলো তো, এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? টুয়াইস এইচ এক্স ওয়াই, টুয়াইস এইচ এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ, এইচ এর ভ্যালু কত? হাফ। এইচ এর ভ্যালু কত? আমাকে বলো তো, এইচ এর ভ্যালু হাফ, এর ভ্যালু কত? 0, বি এর ভ্যালু কত? 0। ঠিক আছে, তাহলে এইচ স্কয়ার এর ভ্যালু কত? 1/4। এবি এর ভ্যালু কত? 0। তাহলে আমি কি লিখতে পারি এইচ স্কয়ার ইজ গ্রেটার দ্যান এবি? অধিবৃত্ত, অধিবৃত্ত। তোমরা এরকম গ্রাফ ফিজিক্সে পড়ে আসছো, কেমিস্ট্রিতেও পড়ে আসছো। পিভি সমান কে, পি আর ভি ছিল চলক, কে ছিল ধ্রুবক। অধিবৃত্ত, এটা কার গ্রাফ? অধিবৃত্ত। আমরা পড়ে আসছিল আয়তাকার অধিবৃত্ত, মনে আছে? আয়তাকার অধিবৃত্ত কি আমরা পড়ব, বয়েলের সূত্র, বয়েলের সূত্র। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা অধিবৃত্তে চলে আসলাম। এখন আমরা কি করব বলতো? অধিবৃত্তের ফর্মুলা মুখস্থ করব না কি করব? আমরা কি করে আসছি এতদিন? যেটা করে আসছে ওটাই করব। তো প্রথমত আমরা একটা সুন্দর অধিবৃত্ত আঁকাই, কি বলো? একটা সুন্দর অধিবৃত্ত আঁকায় সেটার জিনিসপত্র সম্পর্কে জানি, সেটার জিনিসপত্র সম্পর্কে জানি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, চিন্তা করো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। অধিবৃত্তের কিন্তু দুইটা পার্ট, মনে রাখিও, অধিবৃত্তের কিন্তু দুইটা পার্ট, খুবই সাবধান, ওই দুইটা পার্ট কিন্তু দুইটা পরাবৃত্ত না। অনেকে ভুল করে, দুইটা পরাবৃত্ত জোড়া লাগাই দিলে অধিবৃত্ত হয়, ব্যাপারটা এরকম না। পরাবৃত্তের কাটিং অ্যাঙ্গেল আর এটার কাটিং অ্যাঙ্গেল কিন্তু আলাদা, বুঝছো? মানে যেখানে তুমি যেই অ্যাঙ্গেলে ব্লেডটা চালাবা সেটা কিন্তু আলাদা। আমি কি বুঝাইতে পারছি? পাগল হয়ে গেছে রে ভাই, দেখাইতেছি না। বুঝছো? ওই তলের সমান্তরালে কাটলে কি পরাবৃত্ত হইতো, তার থেকে বেশি অ্যাঙ্গেলে কাটলে অধিবৃত্ত হইতো। সো অধিবৃত্ত মানে দুইটা পরাবৃত্ত না। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তো অধিবৃত্ত দেখতে এরকম, একটু দাঁড়া আমি সুন্দর একটা চিত্র আঁকায় নিই।
এই তো এই অধিবৃত্তের একটা পার্ট, ঠিক এমন আরেকটা পার্ট অন্যদিকে হা করবে। অধিবৃত্তের দুইটা পার্ট, একটা ডাইনে, একটা একদিকে হা করবে, আরেকটা তার 180 ডিগ্রি অপোজিটে হা করবে। একটা একদিকে হা করবে, আরেকটা তার 180 ডিগ্রি অপোজিটে হা করবে। বুঝতে পারছো? একটা একদিকে হা করবে, আরেকটা তার 180 ডিগ্রি অপোজিটে হা করবে। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি ক্লিয়ার? ওকে, এখন কনিকের অক্ষ কাকে বলা হয়? যেই রেখার সাপেক্ষে আমাদের কনিকটা প্রতিসম, তাই না? যেই রেখার সাপেক্ষে আমাদের কনিকটা প্রতিসম, খেয়াল করো, এই একটা রেখা, এটার সাপেক্ষে কনিকটা প্রতিসম, আবার এই আরেকটা রেখা, তার সাপেক্ষে কনিকটা প্রতিসম। তাহলে এই দুইটা রেখা হচ্ছে এই কনিকটার অক্ষ, এই কনিকটার অক্ষ। এবার এখানে কথা আছে, এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু ম্যাটার করে না, বুঝছো? আমরা উপবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম a is greater than b হলে একটা কাহিনী, a is less than b হলে আরেকটা কাহিনী, তাই না? কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে সেটা সম্ভব না। হ্যাঁ, এখানে a বড় নাকি b বড় এটা ম্যাটার করে না, এটা একদমই ম্যাটার করে না, বুঝছো? আচ্ছা, কেন আমি আসতেছি, কেন বলতেছি, তাইলে অধিবৃত্ত তো দুই প্রকার। মানে তুমি যদি স্ট্যান্ডার্ড অধিবৃত্ত চিন্তা করো, এই দেখো এটা এক্স অক্ষ, মনে হচ্ছে না এইটা প্রধান অক্ষ, তাই তো? আচ্ছা, যদি এমনি হাক করতো, যদি আমাদের অধিবৃত্তটা উপরে আর নিচে হাক করতো, উপরে আর নিচে হাক করতো, সেক্ষেত্রে প্রধান অক্ষটা বলা হইতো ওয়াই অক্ষকে, তাই তো? বুঝতে পারতেছো? কিন্তু এখানে বড় ছোটের উপরে কোনো ইয়ে নাই, তার মানে এখানে বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ আমরা বলতে পারবো না, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ আমরা বলতে পারবো না। এইটাকে বলা হয় প্রধান অক্ষ। হ্যাঁ, যে অক্ষটা দুইটা অংশকে ছেদ করে, দুইটা অংশকে ছেদ করে, এটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ বা আর অক্ষ, প্রধান অক্ষ বা আর অক্ষ। আমি কি বুঝাইতে পারলাম? আর এইটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। ক্ষুদ্রাক্ষ বলে না, ক্ষুদ্রাক্ষ বলে উপবৃত্তের ক্ষেত্রে এই অক্ষটা ছোট, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে ছোট না বড় ডাজেন্ট ম্যাটার। এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। কি বলা হয়? অনুবন্ধী অক্ষ। এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার পুরা অধিবৃত্তটার কেন্দ্র কোথায়? একদম সেন্টার পয়েন্ট, এইটাকে বলা হয় কেন্দ্র। এইটাকে বলা হয় কেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটাকে বলা হয় অধিবৃত্তের শীর্ষবিন্দু। কি বলা হয় আমাকে সবাই বলো, সবাই সবাই, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বা আমরা শীর্ষ দিয়ে লিখি, শীর্ষ দিয়েই লিখি। ক্লিয়ার? বলো তোমরা সবাই কি বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আর ভেতরের দিকটায় এই একটা, এই একটা, এই দুইটাকে বলা হয় উপকেন্দ্র। কি বলা হয়? উপকেন্দ্র। দুইটা উপকেন্দ্র, একটাকে আমরা এস দিলাম, একটাকে আমরা এস প্রাইম দিলাম। তাহলে দুইটা নিয়ামকও থাকবে, তাই না? নিয়ামকও থাকবে। দেখো তো আমার কথা কি, এসপি সমান ই ইন্টু পিএম হওয়া লাগবে না? এসপি সমান ই ইন্টু পিএম, এসপি সমান, মনোযোগ দিবা সবাই, ই ইন্টু পিএম। ই এর ভ্যালু একের থেকে বড়, তাহলে বলো তো এসপি বড় না পিএম বড়? শীর্ষ দুইটা না? হ্যাঁ, শীর্ষ দুইটা। আমাকে বলো এসপি বড় না পিএম বড়?
ই কিন্তু একের থেকে বড়, একের থেকে বড় ইনটু পিএম, তাহলে অবশ্যই এসপি বড়, তাহলে পিএমটা ছোট হবে, তাহলে নিয়ামকটা এই দিকে কোথাও হবে। তোমরা সবাই কি একমত? আমাদের নিয়ামক বাবাজি কাছাকাছি, কাছাকাছি কোথাও হবে। এখানে আরেকটা নিয়ামক। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, এখন উপকেন্দ্রে তুমি যদি একটা লম্ব টানো তাহলে ওটাকে কি বলা হবে? উপকেন্দ্রিক লম্ব। কি বলা হবে? উপকেন্দ্রিক লম্ব। আমি বুঝাইতে পারলাম? এই ছিল অধিবৃত্তের বেসিক জিনিসপত্র। এখন আমরা অধিবৃত্তের একটা আদর্শ সমীকরণ দেখব এবং দেখব যে অধিবৃত্ত আর উপবৃত্ত পুরাপুরি সেম। অধিবৃত্ত আর উপবৃত্তের ফর্মুলাগুলা পুরাপুরি সেম, পুরাপুরি সেম। এটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। তো আমাদের একটা অধিবৃত্ত, তার দুইটা অংশ থাকে, এটা আর এটা। এই অধিবৃত্তটা এই অক্ষ আর এই রেখার সাপেক্ষে প্রতিসম, তাহলে এই দুটো হচ্ছে এই অধিবৃত্তের অক্ষ। এটাকে বলা হয় প্রধান অক্ষ বা আর অক্ষ, এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। এই দুইটা বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। এটা আর এটা হচ্ছে কি আমাদের উপকেন্দ্র। উপকেন্দ্রের দুইটা লম্ব, উপকেন্দ্রিক লম্ব, দুইটা নিয়ামক। আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, এখন আমরা অধিবৃত্তের আদর্শ আকৃতি দেখব। অধিবৃত্ত আর উপবৃত্ত আদর্শ আকৃতিতে ডিফারেন্স কোথায় জানো? একটাই ডিফারেন্স, মাঝখানের চিহ্নটা মাইনাস। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ এখানে এ বড় নাকি বি বড় ডাজন্ট ম্যাটার, এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, যেটার আগে পজিটিভ সেটাই আর অক্ষ বা প্রধান অক্ষ। যেটার আগে পজিটিভ, তাহলে এক্সটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। সবাই বুঝছো? তাহলে উপবৃত্ত আর অধিবৃত্তের এইখানে একটু পার্থক্য আছে, মাঝখানের চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেছে। এবং তাহলে এক্স স্কোয়ারটা আগে ওয়াই স্কোয়ারটা পরে হয়েছে, উল্টাটাও হইতে পারতো, ওয়াই স্কোয়ারটা আগে হইতে পারতো, এক্স স্কোয়ারটা পরে হইতে পারতো, তাই না? আচ্ছা ঠিক আছে, ডান ডান, ওকে। মনোযোগ মনোযোগ মনোযোগ। তো আমার মনে রাখতে হবে এভাবে, যার আগে চিহ্নটা প্লাস আমাদের প্রধান অক্ষটা সেটা, প্রধান অক্ষটা সেটা। তাহলে বলো তো, আর বাকি সবকিছু অধিবৃত্ত উপবৃত্তের মতো, আর বাকি সবকিছু উপবৃত্তের মতো। আরেকটা জিনিস বাদে, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা বাদে বাকি সবকিছু উপবৃত্তের মতো। মনোযোগ, সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা। তাহলে এটা কি একটা অধিবৃত্ত যার প্রধান অক্ষ হচ্ছে, যার প্রধান অক্ষ হচ্ছে কি এক্স অক্ষ। মনোযোগ, এক্স এর আগে নেগেটিভ হলে কি হবে আমি দেখতেছি, আমরা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বলতো, বলতো বলতো এইরকম, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এইটা উপবৃত্তের কোন কেজের সমান? এইটা উপবৃত্তের কোন কেজের ইকুইভ্যালেন্ট? এইটা উপবৃত্তের কোন কেজ বলতো? A is greater than B, এই কেজের ইকুইভ্যালেন্ট না?
এই কেসের ইকুইভ্যালেন্ট না? তাহলে উৎকেন্দ্রিকতা কি হওয়া উচিত? ওই কেস যদি হইতো তাহলে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার হইতো, 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার হইতো। এখন 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার হইতো, তাই না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। এখন এইটার এর ভ্যালু তো 1 এর থেকে বড়, তাহলে 1 থেকে কি বিয়োগ করলে হবে? না, 1 এর সাথে যোগ করতে হবে, শেষ। উৎকেন্দ্রিয়তা কি হবে? রুট ওভার অফ 1 প্লাস যেটার আগে নেগেটিভ সেটা উপরে, বাই যেটার আগে পজিটিভ সেটা নিচে। ক্লিয়ার? রুট ওভার অফ 1 প্লাস যেটার আগে নেগেটিভ সেটা উপরে, যেটা আগে পজিটিভ সেটা নিচে। সবাই কি ক্লিয়ার? খুব সহজ, খুব সহজ, খুব সহজ। উৎকেন্দ্রিকতা কি হবে? রুট ওভার অফ 1 প্লাস যেটার আগে নেগেটিভ, যেটার আগে নেগেটিভ সেটা উপরে, সেটা নিচে। ডান? ওকে, মনোযোগ। বলতো এই অধিবৃত্তটার কেন্দ্র কোথায়? আমরা বাকি জিনিসপত্রগুলোও লিখি। এই হচ্ছে একটা উপকেন্দ্র, এই হচ্ছে একটা উপকেন্দ্র, তারপর দুইটা উপকেন্দ্রিক লম্ব, দুইটা উপকেন্দ্রিক লম্ব। ঠিক আছে? নিয়ামক রেখা, এই একটা নিয়ামক রেখা, এই একটা নিয়ামক রেখা। ওকে, আমাদের সবকিছু কিন্তু হয়ে গেছে। কেন্দ্র কোথায়? কেন্দ্র কোথায়? 0,0। কেন্দ্র কোথায়? 0,0। এবার চলো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু আমাকে বলো তো, উপবৃত্তের শীর্ষবিন্দু কি ছিল? উপবৃত্তের শীর্ষবিন্দু কি ছিল? এটা কি ছিল? a,0। এটা কি ছিল? -a,0। এখানে কিন্তু তাই আছে। এবার বলো, এই শীর্ষবিন্দু এই না। এবার বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? a,0, তাই না? প্লাস মাইনাস a,0। উপকেন্দ্র, উপকেন্দ্র সবাই একটু মনোযোগ দিয়ে বলো, এই যে a,0। এবার খেয়াল করো, দেখো খাপে খাপে মিলবে। এতটুকু হচ্ছে a, তার সাথে ই যদি গুণ করো, ই কিন্তু 1 এর থেকে বড়। এতটুকু a, ই কিন্তু 1 এর থেকে বড়, গুণ করলে আরো বড় হয়ে যাবে না? তাহলে এটার স্থানাঙ্ক a,0, একটু বড় হয়ে গেছে, তাই না? তাহলে এটার স্থানাঙ্ক কি? -a,0। এবার চলো নিয়ামক আর প্রধান অক্ষের ছেদবিন্দু, নিয়ামক আর প্রধান অক্ষের ছেদবিন্দু। বলতো উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল? বলতো উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল? +-a/e,0, +-a/e,0, তাই না? এবারও কিন্তু তাই। এতটুকু a, এর ভ্যালু কিন্তু 1 এর থেকে বড়, তাহলে একে একে এতটুকু a, একে ই দিয়ে যদি ভাগ করো কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে না? a/e,0। আর এটা কি হবে? -a/e,0। সব খাপে খাপ মিলছে? সব কি খাপে খাপ মিলছে? এবার চলো 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 চলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা আগের মতোই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সেটা কি হইতো? 2 যার আগে নেগেটিভ সেটা উপরে। উপবৃত্তের ক্ষেত্রে হয়তো ছোটটা, আমরা এখানে ছোটটা বলবো না, আমরা এখানে ছোটটা বলবো না, কারণ কে ছোট কে বড় ডাজেন্ট ম্যাটার। যার আগে নেগেটিভ, যার আগে নেগেটিভ সেটাই উপবৃত্তের ছোটটার মতো। 2 বি স্কয়ার বাই, তাহলে আমাকে বলো তো এতটুকু কি? বি স্কয়ার বাই এ। এতটুকু কি? বি স্কয়ার বাই এ। বুঝছো? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? a,e, বি স্কয়ার বাই এ, a,e, মাইনাস বি স্কয়ার বাই এ। বলো এটা কি হবে? -a,e, বি স্কয়ার বাই এ। এতটুকু কি হবে? -a,e, মাইনাস বি স্কয়ার বাই এ। ক্লিয়ার? বুঝলাম? হইল? সবগুলার স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি, সবগুলার স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি।
ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে মডুলাস হবে না? এবি তো নেগেটিভ না, এবি দুইটাই পজিটিভ, তাহলে এটা তো পজিটিভই, মডুলাস দেওয়ার দরকার আছে? আচ্ছা, আমরা সবগুলা বিন্দু স্থানাঙ্ক পাইছি, সুন্দর করে একটা স্ক্রিনশট নিবা, কি নিবা না এটা তোমার ইচ্ছা, বাট তোমার এই চিত্রটা বাসায় সুন্দর করে আঁকাইতে হবে। এবার আমাকে বলো, আমি প্রত্যেকটা দূরত্ব, প্রত্যেকটা সমীকরণ বের করতে পারবো? প্রত্যেকটা জিনিসের স্থানাঙ্ক পাইছি, প্রত্যেকটা জিনিসের কি পাইছি? স্থানাঙ্ক পাইছি। প্রত্যেকটা দূরত্ব তুমি পারবা বের করতে? সমীকরণ তুমি কি পারবা বের করতে? পারবা। ধরো আরেকটা জিনিস, এখানে বৃহদাক্ষের দৈর্ঘ্য 2a, বৃহদাক্ষ তো বলবে না, আর অক্ষের দৈর্ঘ্য বলে, আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য, বুঝছো? যার আগে পজিটিভ সেটা আর অক্ষ, এটা হবে 2a। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষ দিয়ে কি বোঝায় সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এই, দুটা নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এই, উপকেন্দ্র নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব এই মাইনাস এ বাই ই, উপকেন্দ্র শীর্ষের মধ্যবর্তী দূরত্ব এই মাইনাস এই, শীর্ষ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব এই মাইনাস এ বাই ই। পারবা তো সবাই? সবাই পারবা? পুরাই উপবৃত্তের মতো, পুরাই উপবৃত্ত, সেম টু সেম। এই কেসের সাথে ইকুইভ্যালেন্ট, জাস্ট এখানে একটা প্লাস আসবে, আর কোনো কিছু চেঞ্জ নেই, আর কোনো কিছু চেঞ্জ নেই। সবাই আমরা কি বুঝতে পারলাম? সবাই আমরা কি বুঝতে পারলাম? তাহলে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক, প্রত্যেকটা জিনিসের সমীকরণ এবং দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি। এরপরে আমি কি করব বলো তো? দেখো, যদি তোমাকে এটার সমীকরণ বের করতে, এটার সমীকরণ কি? x = - a / e, আর অ্যাক্সিসের দৈর্ঘ্য, এই যে এই দূরত্বটা, এটাই হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য। আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, এতটুকু। এটা 0, b, এটা 0, - b, 2b। সমীকরণ যদি বের করতে বলি, ধরো এটা সমীকরণ কি হবে? x = - a / e। নিয়ামকের সমীকরণ কি হবে? x = - a / e, x + a / e, x = a / e। ভাই এখানে তো বি কোথাও লাগে নাই, এই যে একটা কোশ্চেন, ভাই এখানে তো বি কোথাও লাগে নাই। লাগবে, আজকে না, নেক্সট ক্লাসে আমাদের বি লাগবে, বুঝছো? আচ্ছা, ডান ডান, এতটুকু সবাই বুঝছি আমরা, এতটুকু আমরা সবাই বুঝছি। তারপর আমাকে বলো তো, আমার নেক্সট স্টেপে আমি কি পড়াবো এখন তোমাদেরকে? বি ইজ গ্রেটার দেন এ হলে লাগবে না, এখানে এ বড় না বি বড় ম্যাটার করতেছে না, দুই ক্ষেত্রেই এরকম, বুঝছো? বারে বারে বলতেছি, এ বড় না বি বড় ম্যাটার করতেছে না। ধরো এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4, সেক্ষেত্রেও এটাই সত্য, -3,0, 3,0। ধরো এর ভ্যালু 10, বি এর ভ্যালু 5, সেক্ষেত্রেও এটা খাটবে। কে বড় ডাজন্ট ম্যাটার, কার আগে মাইনাস কার আগে প্লাস সেটা ম্যাটার করতেছে। যার আগে প্লাস প্রধান অক্ষ সেটা, যার আগে প্লাস প্রধান অক্ষ সেটা। ক্লিয়ার 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 ক্লিয়ার? এ বড় নাকি বি বড় ডাজন্ট ম্যাটার। ডান 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 ডান। তাহলে আমরা আমাদের প্রথম যে আদর্শ আকৃতি সেটা শিখে ফেললাম, x² / a² - y² / b² = 1। এরপরে আমি কি করব বলো তো? এটাকে শিফট করব, এটাকে কি করব? শিফট করব। x এর জায়গায় x - আলফা বসাবো, x এর জায়গায় x - আলফা বসাবো, y এর জায়গায় y - বিটা বসাবো, x এর জায়গায় x - আলফা বসাবো, y এর জায়গায় y - বিটা বসাবো। ক্লিয়ার? তাহলে কি হবে? কি হবে আমাকে বলো তো? পুরা জিনিসটা, পুরা জিনিসটা x অক্ষ বরাবর আলফা ঘর ডানে যাবে, y অক্ষ বরাবর বিটা ঘর উপরে উঠবে। পুরা জিনিসটা
এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডানে, ওয়াই অক্ষ বরাবর বিটা ঘর উপরে। তাহলে ব্যাপারটা দেখতে কেমন লাগবে আমাকে বলো তো, ব্যাপারটা দেখতে কেমন লাগবে? এই এই আমি আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ আঁকাইলাম। এই অধিবৃত্তের একটা পার্ট, এই অধিবৃত্তের একটা পার্ট, আর এই অধিবৃত্তের আরেকটা পার্ট। ঠিক আছে? এখানে একটা নিয়ামক, এখানে একটা নিয়ামক। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। কেন্দ্রটা কি হবে বলতো? প্রত্যেকটা বিন্দু তাদের ভুজার কোটির সাথে আলফা আর বিটা যোগ হয়ে যাবে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিন্দুর ভুজ আর কোটির সাথে আলফা বিটা যোগ হবে। ফর এক্সাম্পল, এটা কি হবে? আলফা প্লাস এ কমা 0। বুঝছো? এটা কি হবে? আলফা মাইনাস এ কমা 0। এটা কি হবে? আলফা প্লাস এ ই কমা 0। এটা কি হবে? আলফা মাইনাস এ ই কমা 0। তাহলে প্রত্যেকটা ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ, কোনো দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না। প্রত্যেকটার স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, সমীকরণ চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এই সর্বনাশ, দেখছো? এটা কি 0 হওয়ার কথা? এই তো কি হবে? ভুজের সাথে আলফা, কোটির সাথে বিটা। এখানে সবগুলার কোটি 0 ছিল, এখানে কিন্তু বিটা হবে। কোনটারই 0 না, সবগুলা কি বিটা। এরকম ভুল করিও না। আমি কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? উৎকেন্দ্রিকতা কি হবে? √1+, যেটার আগে নেগেটিভ সেটা উপরে। ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বুঝছো? ডান। ঠিক আছে, এবার আমরা আমাদের সেকেন্ড কেসে যাইতেছি। আমাদের সেকেন্ড কেস, এইবার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ারটা আগে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। এইটা উপবৃত্তের কোন কেসের সাথে সিমিলার? এইটা উপবৃত্তের যেই কেসের সাথে সিমিলার সেটা হচ্ছে a is less than b। এই কেসের সাথে সিমিলার। তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্টে উৎকেন্দ্রিকতাটা বের করে ফেলি। উৎকেন্দ্রিকতা √1+, যার আগে নেগেটিভ সেটা উপরে, যার আগে নেগেটিভ সেটা উপরে। ঠিক আছে? তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটাই ইকুয়ালস টু 2 ইনটু যার আগে নেগেটিভ সেটা উপরে, যার আগে নেগেটিভ সেটা উপরে। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? ঠিক আছে, তাহলে এইটার প্রধান অক্ষ কে বলতো? এইটার প্রধান অক্ষ কে? আমাকে বলো, এইটার প্রধান অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। এটার প্রধান অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। ক্লিয়ার?
আমরা সবাই কি বুঝছি? ঠিক আছে, তাহলে এই উপকেন্দ্র, এখানেও একটা উপকেন্দ্র, উপবৃত্তের সব ফর্মুলা কিন্তু খাটবে। এখানে একটা নিয়ামক রেখা থাকবে, এখানে একটা নিয়ামক রেখা থাকবে, তাই না? আর এতটুকু হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এতটুকু হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ওকে, তাহলে এবার আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করি। চলো, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক। প্রথমত কেন্দ্র, কেন্দ্র কত? মূল বিন্দুতে 0,0, শীর্ষবিন্দু 0,-b, 0,b, উপকেন্দ্র 0,-be, আর এটা হচ্ছে 0,be। ঠিক আছে, নিয়ামকের পাদবিন্দু 0,b/e, 0,-b/e। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু হচ্ছে 2a²/b, তাহলে এতটুকু কত আমাকে বলো তো? a²/b। তাহলে কি হবে আমাকে বলো তো? a²/b, be মাইনাস a²/b, be। ঠিক আছে, সিমিলার ভাবে তুমি এই দুইটার প্রান্ত বিন্দু কি বের করতে পারো। এটা কি হবে? a²/b, be, এখানে কি হবে? মাইনাস a²/b, be। ডান। তাহলে প্রত্যেকটার স্থানাঙ্ক আমরা বের করলাম, প্রত্যেকটার স্থানাঙ্ক আমরা বের করলাম। তুমি কি কি বের করবা? প্রত্যেকটার দৈর্ঘ্য, প্রত্যেকটার দৈর্ঘ্য মানে যে কোনো দৈর্ঘ্য, আর সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি? y = +-be। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = +-be। পারবা না এইভাবে? পারবা তো। এখানে আমাদের আর অক্ষের দৈর্ঘ্য, সেটা হবে 2b। আর অক্ষের দৈর্ঘ্য 2b, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সেটা হবে 2a। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সেটা হবে 2a। ক্লিয়ার? সবাই সবাই তোমরা কি ক্লিয়ার? এরপরের স্টেপ, সবাই একটু মাথায় নিয়ে নাও। এরপরের স্টেপে আমি কি করব তোমরা সবাই জানো। এরপরের স্টেপে আমি কি করব তোমরা সবাই জানো, জানো না? জানো তো? এরপরের স্টেপে আমি কি করব? আমরা যে আদর্শ আকৃতিটা দেখছিলাম সেটা হচ্ছে এরকম, x²/a², এই ভুল লিখলাম তো, y²/b² মাইনাস x²/a² = 1, তাই না? এখন আমি কি করব? y এর জায়গায় y - b বসায় দিব। বলিও না এটা করলে কি হয়, কেমনে হয় সব কিন্তু বুঝাইছি। x এর জায়গায় x - আলফা বসায় দিব। তাহলে কি কাহিনী হবে? আমাদের পুরা জিনিসটা জাস্ট আলফা ঘরের ডানে, বিটা ঘর উপরে উঠে যাবে। পুরা জিনিসটা আলফা ঘরের ডানে, বিটা ঘর উপরে উঠে যাবে। বুঝাইতে পারলাম? ডান? ডান। দেখো, মনোযোগ দিবা।
এবার তুমি কি সবকিছু স্থানাঙ্ক নিয়ে আসতে পারবা? আমাকে বলো তো। আমাকে বলো সবাই। পারবো? পারবা না? সবকিছুর দৈর্ঘ্য ঠিক থাকবে, প্রত্যেকটা স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল এটা কি হবে? আলফা কমা বিটা মাইনাস বি। এটা কি হবে? আলফা কমা বিটা প্লাস বি, তাই না? এখানে একটা উপকেন্দ্র, উপকেন্দ্র আলফা কমা বিটা মাইনাস বিই, আলফা কমা বিটা প্লাস বিই। ডান ডান ডান, সবাই ডান ডান তো? আচ্ছা, তাহলে আমি একটু সামারি করে লিখে দিই সবকিছু। আমি একটু সামারি করে লিখে দিই। আমরা উপবৃত্তের, সরি অধিবৃত্তের দুইটা স্ট্যান্ডার্ড ফর্ম দেখছি, তাই না? আসলে দুইটা, এইটা একটা আর এটার শিফটেড ভার্সন, সেই দুটাকে আমি একই সাথে চিন্তা করতেছি। এইটা আর এইটার শিফটেড ভার্সন। এটা একটা, আর হচ্ছে y স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1, y মাইনাস বিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1। ক্লিয়ার? সবাই বুঝছো? এই বেচারা দেখতে কেমন? এটার প্রধান অক্ষটা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল। এটার প্রধান অক্ষটা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আর এটা কেমন? আচ্ছা আমাকে বলো তো, x আর y যদি ইন্টারচেঞ্জ করো, একটা সমীকরণের x আর y যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কি হয়? x এর জায়গায় y আর y এর জায়গায় x বসাও। একটা সমীকরণের x এর জায়গায় y উল্টে যায়। x ইকুয়ালস টু y এই রেখার সাপেক্ষে প্রতিফলিত হয়ে যায় না? x ইকুয়ালস টু y এই রেখার সাপেক্ষে প্রতিফলিত হয়ে যায়। এই রেখার সাপেক্ষে প্রতিফলিত হইলে কি হবে জানো? আমাকে বল। তো এটা কিন্তু উপবৃত্ত অধিবৃত্ত সবার ক্ষেত্রে হয়েছে, জাস্ট এভাবে উল্টে যাবে। জাস্ট এভাবে কি হয়ে যাবে? উল্টে যাবে। আর একটা কেস বাকি, আর একটা কেস বাকি, যেখানে আমাদের অধিবৃত্তটার প্রধান অক্ষ x বা y কারোরই সমান্তরাল না, এরকম তেরা বেঁকা, এরকম তেরা বেঁকা। এটা হচ্ছে কেস 3। এদের কোনো আদর্শ আকৃতি নাই, এদের কোনো আদর্শ আকৃতি নাই। এদের ইকুয়েশন বের করা যায় কার মাধ্যমে? কার মাধ্যমে? কার মাধ্যমে? কনিকের শর্ত SP ইকুয়ালস টু E ইনটু PM। অর্থাৎ তুমি যদি উপকেন্দ্র, উপকেন্দ্র নিয়ামক ডিরেক্ট্রিক্স, উপকেন্দ্র নিয়ামক আর হচ্ছে উৎকেন্দ্রিকতা, এই তিনটা জানো, উপকেন্দ্র নিয়ামক আর উৎকেন্দ্রিকতা। বুঝতে পারলাম? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবাই ঠিক আছে, ঠিক আছে, ডান। আচ্ছা আমরা একটা অঙ্ক পিছে ফালায় আসছিলাম, প্রমাণ আকার। প্রমাণ আকার মানে আদর্শ আকার। এই অঙ্কটা, এটাকে তুমি প্রমাণ আকারে নিয়ে বলতে পারবে এটা অধিবৃত্ত নাকি? তুমি যখনই একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে দেখবা সেটা অধিবৃত্তের আদর্শ আকৃতির সাথে মিলে, তাইলেই তো কাজ শেষ।
4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার ইকুয়ালস টু 1। তুমি এটাকে কি এভাবে লিখতে পারো? x স্কয়ার বাই 1/4 বা x স্কয়ার বাই হাফ স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1/3 তার স্কয়ার ইকুয়ালস টু 1। শেষ। ডান। বৃষ্টি পড়তেছে? হ্যাঁ, ঢাকায়ও বৃষ্টি পড়তেছে আজকে, অনেক মেঘ করছিল। আচ্ছা, এবার তোমাকে ছকটা দেখাই, যদিও তোমার আর ছক লাগবে না আমি জানি। এই যে এই a ইজ গ্রেটার দেন b, এখানে কিন্তু a গ্রেটার দেন b না, এটা হচ্ছে উপবৃত্তের a ইজ গ্রেটার দেন b সেই কেজের সাথে সিমিলার। হ্যাঁ, উপবৃত্তের a ইজ গ্রেটার দেন b ওই কেজের সাথে এটা সিমিলার। উপবৃত্তের b ইজ গ্রেটার দেন a সেটার সাথে সিমিলার। এখানে কিন্তু a বড় না b বড় সেটা ম্যাটার করতেছে না। এটা দিয়ে আমি বুঝাইতেছি a ইজ উপবৃত্তের এই কেজের সাথে সিমিলার। ছক তোমার মুখস্থ করার দরকার নেই, আমি জানি ছক তোমার মুখস্থ করার দরকার নেই। তো আমরা এখন আমাদের প্রথম টাইপের অঙ্ক করব। ভয় লাগে? আচ্ছা, আমাদের প্রথম টাইপের অঙ্ক বলো তো, প্রথম টাইপের অঙ্ক কি ছিল? ভাই কনিকের সিকিউ কি মিক্স করে আসে? হ্যাঁ, উপবৃত্ত অধিবৃত্ত গুলো মিক্স করে আসে। সমীকরণ থেকে 14 গোষ্ঠী বের করা, সমীকরণ থেকে তথ্যাদি বের করা পারবো না? বলো তো এটা কোনটা? x স্কয়ার বাই 12 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়ালস টু 1। এটার প্রধান অক্ষকে x অক্ষ, প্রধান অক্ষকে x অক্ষ। তো প্রথমত উৎকেন্দ্রিকতা কি হবে? রুট ওভার অফ 1 প্লাস, যার আগে নেগেটিভ সেটা উপরে, যার আগে নেগেটিভ সেটা উপরে, তাহলে কি হয়? রুট ওভার অফ 169 বাই 144, 13/12, 13/12। ক্লিয়ার 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 ক্লিয়ার। ডান ডান ডান। ভাই অনেক টাইপ, পারতেছি না। কই অনেক টাইপ? টাইপ তো তিনটা। সমীকরণ থেকে তথ্য নির্ণয়, তথ্য থেকে সমীকরণ নির্ণয়, এসপি সমান পিএম, ই ইন্টু পিএম, এই তিনটাই টাইপ না? পরাবৃত্তেও দেখছি, উপবৃত্তেও দেখছি, অধিবৃত্তেও দেখছি, তাহলে অনেক টাইপ কই হইলো? আর প্রথমবার তুমি কনিক পড়তেছো, সো প্রথমবার সবকিছু তোমার মাথায় ঠাস করে ঢুকে যাবে না। পড়ো, 1 মাস টাইম দাও, একটা চ্যাপ্টার পড়ার জন্য তো 1 মাস টাইম লাগে, তাই না? তাই তো, 1 মাস, অনেক বড় চ্যাপ্টার, সো 1 মাস টাইম ইনাফ। 1 মাস টাইম দাও, নিজে প্র্যাকটিস করো, তাহলে তো হয়েই গেল, হয়েই গেল। বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, তারপর কি দাঁড়ালো? উপকেন্দ্রের স্থানাঙ্ক সেটা কি হবে বলো তো? প্লাস মাইনাস এ ই কমা 0। মুখস্থ হয়ে গেছে না? প্লাস মাইনাস এর ভ্যালু কত? 12 ইন্টু ই এর ভ্যালু কত? 13/12,0 প্লাস মাইনাস 13,0 প্লাস মাইনাস 13,0। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পরেরটাই যাই, পরেরটাই যাই। এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রকতা এবং নিয়ামকের সমীকরণ আমরা কি পারবো? আমরা কি পারবো বলতো? বুঝিও এ বড় নাকি বি বড় এটা কিন্তু ম্যাটার করে না, কার আগে পজিটিভ কার আগে নেগেটিভ ওটা ম্যাটার করে। উৎকেন্দ্রতা কি হবে? রুট ওভার অফ 1 প্লাস, যার আগে নেগেটিভ সেটা উপরে, যার আগে পজিটিভ সেটা নিচে, তাহলে রুট ওভার অফ 25/9, 5/3। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? প্লাস মাইনাস এ ই, উপকেন্দ্র প্লাস মাইনাস এ ই কমা 0
এর ভ্যালু কত আমাকে বলো, 9 লিখে দিও না, এটা এ স্কয়ার, এর ভ্যালু 3, ঠিক আছে, প্লাস মাইনাস 5,0। নিয়ামকের সমীকরণ কি হবে বলো তো, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামক এদিকে একটা এদিকে একটা, x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ই, তাই না? নিয়ামকের সমীকরণ কি হবে? x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, এটা না নিয়ামকের সমীকরণ? তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। বুঝতে পারলাম, তোমাকে যদি বাকি তথ্য বের করতে দিত পারতা না? তুমি কি বাকি তথ্য বের করতে দিলেও পারতা না? পারতা না, আমাকে সবাই বলো তো, পারতা তো, তাই না? পারতা তো, ঠিক আছে। এই অধিবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং উৎকেন্দ্রতা পারবা? পারবা? বলো, আমি কি হোমওয়ার্ক দিতে পারি? আমি কি হোমওয়ার্ক দিতে পারি? পারি। চিত্রনায় কে করতে পারি না ভাই, তাই টাইম লাগে, আঁকো, কোনো অসুবিধা নাই। তুমি প্রথম প্রথম চিত্র আঁকায় করো, দেখো তুমি প্রথম প্রথম যখন চিত্র আঁকায় করবা, তোমার ব্রেইন আস্তে আস্তে কি ফাস্টার হবে, প্র্যাকটিস করতে করতে ফাস্ট হবে, তারপর তুমি ঠাস ঠাস চিত্র না আঁকাই করতে পারবা, না আঁকাই করতে পারবা, ঠিক আছে? এমসিকিউ তে টাইম ম্যানেজ করবা ক্যালকুলেটর দিয়ে, রিটেনে করবা প্র্যাকটিসের মাধ্যমে, টাইম ধরে ধরে প্র্যাকটিস। এই অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রতা, উপকেন্দ্র, অক্ষ দুইটার দৈর্ঘ্য। আর অক্ষের দৈর্ঘ্য কি? টুয়াইস এ 10, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। অক্ষ দুইটার দৈর্ঘ্য কত হবে? আর অক্ষের 2 ইনটু 5, অনুবন্ধী অক্ষের 2 ইনটু 4। বাকিগুলা পারবো? বলো বলো বলো, বাকিগুলা কি আমরা পারবো? আমি কি এইচডব্লিউ দিতে পারি? আমি কি এইচডব্লিউ দিতে পারি? পারি। অনেকগুলা জাস্ট এইচডব্লিউ দিয়ে দিই। দেখাও যে এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা একটু করি। x স্কয়ার মাইনাস 8y স্কয়ার ইকুয়ালস টু 2। তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, x স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইকুয়ালস টু 1। এই সর্বনাশ, 2 স্কয়ার কেন লিখলাম? x স্কয়ার বাই 2, তাহলে দেখো তো কি হবে? x স্কয়ার বাই 1 বাই রুট 2 তার স্কয়ার মাইনাস y স্কয়ার বাই হাফ তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1, তাই না? আমাকে সবাই বলো, বলো বলো বলো। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কি? 2 ইনটু, যার আগে নেগেটিভ সেটা উপরে, যার আগে নেগেটিভ সেটা উপরে। বলো তো, 2 ইনটু a স্কয়ার বাই b, না উল্টা লিখলাম? যার আগে নেগেটিভ সেটা উপরে, কার আগে নেগেটিভ? এই যে এইটা। তাহলে 2 ইনটু b স্কয়ার মানে 1 বাই 4, এর ভ্যালু কত? 1 বাই রুট 2, তাই না? 2 2 কাটা, দেখো 1 বাই 2 রুট 2 হয়, 1 বাই 2 রুট 2 একক। তারপর তুমি ই এর ভ্যালু বের করো, রুট ওভার অফ 1 প্লাস, যার আগে নেগেটিভ সেটা উপরে, 1 বাই 4, আর এদিকে হচ্ছে 1 বাই 2। ই কত আসে বলো? ই কত আসে? 1 বাই 4 প্লাস এটা 1 বাই 8, 8 আর 1 9, উপরে হয় 3 বাই 2 রুট 2, তাই না? 8 কে রুট করলে কি হয়? 8 কে রুট করলে এটা হয় না? 8 কে রুট করলে এটা হয়। এই সবাই বুঝছি? রুট 2 হবে কোনটা? রুট, রে সর্বনাশ, এরকম ভুল করলে খবর আছে। এটা কিন্তু 1 বাই রুট 2 না, রুট 2 স্কয়ার।
এরকম সিলি মিস্টেক কিন্তু করা যাবে না, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বুঝছো? √2 ঠিক আছে। তারপর ই এর ভ্যালু কি হবে? √1 প্লাস বড়টার মানে যেটার আগে নেগেটিভ সেটা উপরে 1/4/2, তাই না? এইটা 1/8 হয়। কি রে, আমি ভুলভাল করেও ক্যালকুলেশন মিলাই ফেলছি। রুট করলে কত হবে? 2√2 আর 3, ঠিক আছে? সবাই 8, 8 আর 9, 8 কে রুট করলে হয়। তারপর নিয়ামকের সমীকরণ x প্লাস মাইনাস a বাই ই। হ্যাঁ, x প্লাস মাইনাস, আমার a এর ভ্যালু কত? √2, ই এর ভ্যালু কত? 2/3/2 √2, ঠিক আছে? তাহলে x প্লাস মাইনাস 4/3, তাহলে 3x প্লাস মাইনাস 4, 3x প্লাস মাইনাস 4। ক্লিয়ার 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 ক্লিয়ার? বুঝছো? তারপরেরটা, আমার পরেরটাই যাই। এই অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উৎকেন্দ্রতা, অক্ষ, নিয়ামক লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ সব দিয়ে দিচ্ছে, একদম 14 গোষ্ঠী। পারবা? একদম 14 গোষ্ঠী। y স্কয়ার বাই √2 তার স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 1 স্কয়ার ইকুয়ালস টু 1। তো প্রথমত আসি উৎকেন্দ্রতা, কি হবে? √1 প্লাস 1 স্কয়ার বাই √2 স্কয়ার, নিচে হয় 2, উপরে কত? 3, তাহলে √3/√2, √3/√2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের 2 ইন্টু এটা 2 ইন্টু এটা উপরে স্কয়ার বাই √2, তাহলে কত হয়? √2 একক, একক লিখতে হবে কিন্তু, একক লিখতে হবে কিন্তু। কেন্দ্র কত বলো তো? সবাই কেন্দ্র কত? 0 0, কেন্দ্র কত? 0 0। শীর্ষবিন্দু কত? শীর্ষ কত বলো তো? 0, প্লাস মাইনাস b, এবার কিন্তু y আগে, 0, 0, প্লাস মাইনাস b। উপকেন্দ্র কত? বলো তো? 0, প্লাস মাইনাস বি, ঠিক আছে? 0, প্লাস মাইনাস বি এর ভ্যালু কত? জিরো কমা প্লাস মাইনাস √3। ক্লিয়ার? আমাকে বলো, তোমরা সবাই বুঝছো? বাকিগুলো বের করতে পারবা? অক্ষ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলা সমীকরণ টমীকরণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাই বলো। এবার সবসময় যে সুন্দর করে আদর্শ আকৃতি দেওয়া থাকবে এরকম তো না। আমরা উপবৃত্তের ক্ষেত্রে দেখছিলাম আদর্শ আকৃতি দেওয়া না থাকলে আদর্শ আকৃতি বানায় নিব। কেমনে নিব? দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, মনে রাখতে হবে যদি এক্স ওয়াই না থাকে তাহলে আমরা আদর্শ আকৃতি বানায় নিতে পারবো, কোনো প্যারা হবে না। আমাদের ইকুয়েশনে যদি এক্স বা ওয়াই না থাকে, কেমনে বুঝলাম? দেখো, আমাদের যেই দুইটা আদর্শ আকৃতি আছে এটাকে যদি ভাঙাও, কোনো এক্স ওয়াই ওয়ালা পদ আসবে? এক্স স্কোয়ার মাইনাস 2x, ওয়াই স্কোয়ার মাইনাস 2y, কোনো এক্স ওয়াই ওয়ালা আসবে না, এখানেও কোনো এক্স ওয়াই ওয়ালা আসবে না।
তার মানে আমাদের অধিবৃত্তের সমীকরণে যদি এক্স ওয়াই না থাকে তাহলে আমি ওটাকে আদর্শ আকৃতিতে নিয়ে যাইতে পারবো তারপর বাকি জিনিসপত্র বের করতে পারবো। তাহলে এখানে দেখো সরাসরি আদর্শ আকৃতিতে নাই, এই এক্স আছে এক্স স্কয়ার আছে, এই দুটাকে মিলাই আমি পূর্ণবর্গ বানাইতে পারবো তো হ্যাঁ, এই তো সুন্দর। শোভান রহমান, এক্স ওয়াই ওয়ালা পথ থাকা মানে হচ্ছে ওটার প্রধান অক্ষটা এক্স বা ওয়াই কারোরই সমান্তরাল না। তাহলে দেখো আমরা একটু সুন্দর করে ফর্মুলা ভাঙাই। এক্স স্কয়ার মাইনাস টুয়াইস এক্স, ফর্মুলা ভাঙানোর জন্য আর এক লাগবে, মাইনাস 3y স্কয়ার, ওই পাশে আর এক যোগ করে দাও, 8 আর 1 9। তাহলে দেখো তো কি হয়, x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 3y স্কয়ার ইকুয়ালস টু 9। তুমি যদি 9 দিয়ে ভাগ করে দাও, x মাইনাস 1 হোল স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই রুট 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। ডান। এবার অক্ষের দৈর্ঘ্য আমাকে বলো, আর অক্ষের দৈর্ঘ্য, এই জিনিসটা আর অক্ষের দৈর্ঘ্য সেটা কত? 3 দুগুণে 6 একক, তাই না? 6 একক। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2√3 একক। উৎকেন্দ্রতা, তারপর কি চাইছে আমাকে বলতো? উৎকেন্দ্রতা কি হবে? E ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস, যার আগে নেগেটিভ সেটা উপরে, এই যে এটার স্কয়ারটা উপরে 3, যার আগে পজিটিভ সেটার স্কয়ারটা নিচে, তাহলে কত হয়? রুট ওভার অফ 12 ভাগ 9। তাহলে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 2/√3 এটা আসছে 2/√3। ক্লিয়ার না ভুল করছি? বলো। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র কি হবে বলো তো? প্রধান অক্ষটা কি এক্স অক্ষ না? উপকেন্দ্র হবে প্লাস মাইনাস AE, 0, প্লাস মাইনাস এর ভ্যালু কত? 2/√3 ইন্টু ই এর ভ্যালু কত? এটা তো ই এর ভ্যালু, এর ভ্যালু সর্বনাশ, এর ভ্যালু 3। তাহলে উপকেন্দ্র কি প্লাস মাইনাস 2√3, 0, এটা সবাই বলো তো, এটা না, এটা যদি কেন্দ্র 0 0 হইতো, খুবই সাবধান, কেন্দ্র কি আলফা বিটা, তাহলে ভুজের সাথে আলফা যোগ হবে, তার মানে এটা হয় নাই। তোমাকে কি করা লাগবে? এটার সাথে ভুজের সাথে আলফা, কোটির সাথে বিটা তো 0ই, তাহলে 1 যোগ করা লাগবে, প্লাস আলফা প্লাস 1 ঠিক আছে? ওকে, পারবা? দেখাও যে এটা একটা অধিবৃত্ত নির্দেশ করে, তুমি অধিবৃত্তের আদর্শ আকৃতিতে নিয়ে যাবা। তারপর কেন্দ্র, উৎকেন্দ্রতা, উপকেন্দ্র, অক্ষ দুটার দৈর্ঘ্য চলো আমরা নিয়ে যাই। প্রথমত খেয়াল করো, 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 18x মাইনাস 64y, xy দুটাই আছে, ইকুয়ালস টু 199 কে ওই পাশে পাঠালাম। দেখো 9 যদি কমন নাও, x স্কয়ার মাইনাস 2x হয় না? 9 কমন নিলে এখান থেকে আর এখান থেকে, 9x স্কয়ার আর 18x, 9x স্কয়ার আর 18x, ঠিক আছে? তাইলে a স্কয়ার মাইনাস 2ab আর কি লাগে? 1 লাগে। তারপর তুমি যদি মাইনাস 16 কমন নাও, এই যে এখান থেকে মাইনাস 16 কমন নাও, y স্কয়ার, এখান থেকে মাইনাস 16 নিলে 4 16 64, 4 16 64 প্লাস 4y মানে কি? 2 ইন্টু y ইন্টু 2, 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 বুঝতে পারলাম? 2 ইন্টু y ইন্টু 2, ক্লিয়ার? টু ইন্টু ওয়াই ইন্টু 2 হয়নি?
কি হয়নি? 4 16 64। ও ওটা আমি এখনো বলি নাই। তুমি যেটা লিখছো ওটাও ভুল হইছে। দেখো দেখো তুমি এই পাশে কত যোগ করছো? 1 যোগ করছো। আসলে 1 না, তার আগে 9 গুণ করা আছে। তাহলে 9 যোগ করছে এই পাশে, তাহলে আরো 9 এখানে যোগ করতে হবে, আরো 9 এখানে যোগ করতে হবে, তাই না? আচ্ছা, এই পাশে দেখো -16 প্লাস 4, তাহলে -64 যোগ করছে এই পাশে, -64 যোগ করছে এই পাশে, তাহলে ওই পাশেও কি -64 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো কত হয়। 9 ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত? 144 হওয়ার কথা। দেখো তো কত হয়, এটা কি 144? এটা হয় 208। 208 থেকে 64 যদি বাদ দাও, 204 থেকে 60 বাদ দিলে 144। 144। এবার 144 দিয়ে যদি ভাগ করো, x মাইনাস 1 হোল স্কোয়ার নিচে থাকে 16 বা 4 স্কোয়ার মাইনাস y প্লাস 2 হোল স্কোয়ার নিচে থাকে 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। হয়েই তো গেল। এবার তুমি এখান থেকে কেন্দ্রটা বলো, আমাকে বলো কেন্দ্রটা কত? কেন্দ্রটা কত? 1 কমা -2। বাকি জিনিসপত্র বের করতে পারবা, বাকি জিনিসপত্র বের করতে পারবা। আচ্ছা, আমরা উপবৃত্তের ক্ষেত্রে একটা শর্টকাট দেখছিলাম, শুধু কেন্দ্র বের করতে বললে একটা শর্টকাট মনে আছে? শুধু কেন্দ্র বের করতে বললে একটা শর্টকাট দেখছিলাম, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে হয়ে যায়। এটা কি অধিবৃত্তের ক্ষেত্রেও খাটবে? আমাকে বলো তো, এটা কি অধিবৃত্তের ক্ষেত্রেও খাটবে? খাটবে, সেম জিনিস কিন্তু, কারণ এদের আদর্শ আকৃতি দেখতে কিন্তু একই রকম, পুরাপুরি সেম। কেন খাটবে তুমি একটু চিন্তা করবা, তারপর আমাকে বলবা। যে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কেন্দ্রের ভুজি কিন্তু আসে, ওয়াই এর রেসপেক্টে করলে কেন্দ্রের কোটি আসবে। কিছু এমসিকিউ আসে, 3টা আমরা সলভ করে আজকের মতো ছুটি, আজকের মতো ছুটি। এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে বলো তো? 2 ইন্টু যার আগে নেগেটিভ সেটা উপরে, 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, 2 ইন্টু বি স্কোয়ার বাই এ। এই কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এ বাই ই না টুয়াইস, কি বলো, কি বলো এখানে কত? টুয়াইস বি বাই ই, টুয়াইস বি বাই ই। বাইর করে নিবা, বাইর করে নিবা, বাইর করে নিবা। ঠিক আছে, বাইর করে নিবা। এই অধিবৃত্তের শীর্ষবিন্দু পারবা না? পারবা না? পারবা না, কি হবে? প্লাস মাইনাস কি হবে? কি হবে? 0 কমা প্লাস মাইনাস বি, 0 কমা প্লাস মাইনাস বি, কোনটি নয়। 4 5 20, 0 কমা প্লাস মাইনাস √5 হইতো। ঠিক আছে, ডান। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। হোমওয়ার্ক কি? 4টা চিত্র সুন্দর করে অফসেট পেপারে বা বড় একটা পেপারে আঁকায় তোমার টেবিলের সামনে ঝুলায় রাখবা, তোমার টেবিলের সামনে ঝুলায় রাখবা। ঠিক আছে, এখন তো হইলো না 4টা না, তাহলে 4 4 16টা চিত্র কমপ্লিট। 16টা না, 3 4 12টা। পরাবৃত্তের 4টা, উপবৃত্তের 4টা, অধিবৃত্তের 4টা। 4টা চিত্র আঁকায়ে তোমার টেবিলের সামনে সুন্দর করে ঝুলায় রাখবা। ওকে, ঠিক আছে ভাই। ওয়েবসাইটে ইচ এন্ড এভরি চ্যাপ্টারের সাথে ওয়ান শট সিকিউ, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর হ্যাক্স সবগুলোর সাথে অ্যাড নাই। সব এই চ্যাপ্টারের কোনো ক্যালকুলেটর হ্যাক্স হয়, যেগুলো আছে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।